আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর আর খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক জনাব এম এ আজিজ। জনাব এম এ আজিজ, আপনাকে স্বাগত। কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এবং এই আলোচনায় একই সঙ্গে আমাদের সাথে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক সর্দার ফরিদ আহমদ। ফরিদ আহমদ, আপনি কেমন আছেন? স্বাগত আপনাকেও। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছিলেন। এছাড়াও আলোচনায় নানান সময় একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন, মতামত করবেন, বিশ্লেষণ। সরকারকে সময় দেয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে মৌলভীবাজারে এক সমাবেশে প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, ৭১-এ তারা কি করেছিল, ৮৬-তে কি করেছিল, জনগণের তা মনে আছে। গত এক যুগের আন্দোলনের তাদেরকে কোথাও দেখা যায়নি। তারা শুধু মুখে মুখেই গণতন্ত্র ধ্বংসকারীদের বিরুদ্ধে কথা বলতো, আদতে তারা সবাই একসাথেই ছিল। আজ নির্বাচিত খবরে আমরা বোঝার চেষ্টা করব সতর্ক থাকার আহ্বান জানিয়ে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটা কি শুধুই রাজনীতির মেঠো বক্তৃতা, নাকি এই বার্তায় অতীতের তীব্র সত্য প্রকাশ পায় আসন্ন রাজনৈতিক দ্বন্দ্বেরও? এছাড়াও নিজেদের দেশের মুসলমান নাগরিককে বেআইনিভাবে বাংলাদেশে ঠেলে দিয়ে ভারতের মানবাধিকার লঙ্ঘন আর নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টিও আনতে চাই আলোচনার টেবিলে। তবে শুরুতে চলুন প্রধানমন্ত্রীর প্রতিবেদনটি দেখে আসি। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্কুলের মাঠে একটি আম ও একটি নিম গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় তিনি বলেন, জনগণ সরকারকে ৫ বছরের দায়িত্ব দিয়েছে, কিন্তু যারা সরকারের পরিকল্পনা ভেস্তে দিতে চায় তারা ৭১ সালে কি করেছে তা মানুষ জানে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকে কারা নষ্ট করেছিল আমরা সেটি ভালো করে জানি। আমরা দেখেছি দেশ স্বাধীনের সময়, দেশ স্বাধীনের আগে এবং পরবর্তী সময় গণতন্ত্র বিনষ্টকারী, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবগুলো একসাথে ছিল। মুখে মুখে বলতো আমরা একসাথে নাই, কিন্তু ভেতরে ভেতরে এরা সব সময় একসাথে কাজ করেছে। এর আগে দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা সংসদে ও সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই সকল লোকেরা, এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায় তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না। আগামী ১ বছরের মধ্যে সকল নারী চা শ্রমিক ফ্যামিলি কার্ড পাবেন বলে জানান প্রধানমন্ত্রী। অর্থ পাচার বন্ধ করে সেই টাকা সামাজিক সুরক্ষা খাতে ব্যবহারের কথাও জানান তিনি। করব কাজ। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বিষয়টি আসলে যে রাজনৈতিক বাদানুবাদ, কথার যুদ্ধ, তীব্রতা যেটা সামনে আমরা দেখতে পাচ্ছি, এটা শুরু হয় মূলত ৪ দিন আগে শনিবারে চট্টগ্রামে জামায়াতের আমির একটি বক্তব্য রেখেছিলেন। তিনি গণভোটের রায় কার্যকরের দাবি তুলেছিলেন, কিন্তু সাথে সাথে কোট আনকোট তিনি যে কথাটি বলছিলেন যে দেশের প্রায় ৭০% মানুষকে রায় আপনারা অপমান করেছেন, অগ্রাহ্য করেছেন, জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না। একই সঙ্গে তিনি বলছেন, আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা দীর্ঘকাল বসে বসে আপনাদেরকে সুযোগ দেব না। সুযোগের সময় খুবই সীমিত, সময় ফুরিয়ে আসছে। যদি পরিবর্তন না হন তাহলে আপনাদেরকে আপনাদের পরিণতি গোনার জন্য প্রস্তুত থাকতে হবে। এই কথার জবাবেই মূলত আজকে তারেক রহমান এই বিষয়গুলোকে স্পষ্ট করে উল্লেখ করলেন, যে ৭১-এ কি করেছিলেন, ৮৬-তে কি করেছিলেন, এক যুগের গত আন্দোলন, ১৭ বছরের আন্দোলনে সেটাও স্মরণ করে দিয়েছেন যে তাদের কোথায় কোথায় দেখা গিয়েছে। এখন প্রশ্নের জায়গা হচ্ছে যে এই তিক্ততা, কথার যুদ্ধ এত তীব্র হচ্ছে কেন?
4 মাস বয়সী সরকারের কাছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, সরকারি দল এবং বিরোধী দল দুটোই কিন্তু অভ্যুত্থানের শক্তি ছিল। এখন ধরেন যেহেতু অপোজিশনে গেছে এক দল, আরেক দল সরকারে আছে, তো সুতরাং বাকযুদ্ধ যেটা বলে রাজনীতিতে আমাদের বাংলাদেশে সেটা থাকে এবং সেটাই ঘটেছে। একজন আরেকজনকে ধরেন চাপে রাখার জন্য এই কথা বলেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই সংসদে আপনার ইউনিট সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। সেই অধ্যাদেশ কিন্তু পাশ করা হয়েছে এবং তার সাথে সন্ত্রাস বিরোধী আইন, অর্থাৎ আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন কিন্তু এই সংসদে বাস্তবায়ন হয়েছে, পাশ হয়েছে। তো সেখানে কিন্তু জামাত কিন্তু বসেছিল, তারা কোনো কথা বলে নাই, সমর্থন করে গেছে, কিন্তু এনসিপি অবশ্য বেরিয়ে আসছিল। তো আমার বক্তব্য হলো এই আইনটা করা হলো, এটা একটা ওপেন এন্ডেড আইন। 1974 সালের যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এখনো আছে, সবার কাছে এটা আইন ভালো লাগে। 15ই আগস্টের পরে মোস্তাক যখন জেলখানা ভরে ফেলছিল, তখন তার 80% লোক ওই 74 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে গ্রেপ্তার করা হয়েছিল। স্পেশাল পাওয়ার অ্যাক্টটা কিন্তু আরও ভয়াবহ, অর্থাৎ স্পেশাল পাওয়ার অ্যাক্টে সরকার ইচ্ছা করলেই যে কোনো লোককে ডিটেনশন দিয়ে রেখে দিতে পারে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যতদিন সে সরকার ছাড়বে না ততদিন আটকা, লাইক গুম এরকম। তো এবারেও যে আইনটা করেছে, ধরেন জামাতে ইসলাম বুঝেছে কিনা জানি না, তারা চুপ করে বসেছিল। এই আইনটা তো যদি ধরেন এখন বিরোধী দল ওয়াকআউট করতে পারবে, আন্দোলন করতে পারবে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি ঘটে, তাহলে 2/3 মেজরিটি বিএনপির সংসদে আছে, জামাতকে তো নিষিদ্ধ করতে পারে, অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করতে পারে, অনেক কিছু করতে পারে। অর্থাৎ নিজের ঘাড়ে নিজের তরবারি মাথার উপরে ঝুলাইছে। আবার ধরেন আওয়ামী লীগ 10 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে ফিরে আসলো, সেও তো আবার বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। অর্থাৎ একে অপরকে ক্ষমতায় গেলে নিষিদ্ধ করতে পারে, এমন একটা আইন করা হয়েছে, যে আইন গণতন্ত্রের পথ চালাতে যে আইন করা উচিত হয় নাই। এই জন্য আমি বরাবরই বলি, সরকারি দল এবং বিরোধী দল এখন কুসুম কুসুম বিরোধিতা করে। আপনি বলেন তো আমেরিকার বাণিজ্য চুক্তি আপনার কাছে কুসুম কুসুম বিরোধিতা কি কারণে মনে হচ্ছে? কারণ ধরেন মুক্তিযুদ্ধের ভূমিকা জামাতের জন্য খুবই স্পর্শকাতর এবং বেশ ভালো রকম একটা দগদগে ঘা সামনে আসে। তো যখন প্রধানমন্ত্রী স্পষ্ট করে সেই ঘাটিকে সামনে উন্মোচন করে, তখন কি মনে হয় যে বিষয়টা কুসুম কুসুম দাঁড়ায়? আবার যখন জামাতের যখন একেবারে তীব্রভাবে এসে তার কথাগুলো বলে যে না, কেউ বসে থাকবে না, কেউ আঙ্গুল চুষবে না, সেটাকেও আপনার খুব মনে হয় কুসুম কুসুম? আমি কুসুম কুসুম মানে এটা কি আপনার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কথা মনে করে হচ্ছে? বলেন না, আপনি বলেন তারা তো 20 বছর একসাথে ছিল, এখন বিরোধী দলে গেছে, তারা তাদের পজিশন রিগেইন। ক্ষমতার রাজনীতিতে কে কখন কার সাথে থাকে আপনি 95, 96, 86 এগুলো তো সবই জানেন। জানি। তাহলে তো মানে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে কে কখন কার সাথে থাকবে তা তো ঠিক নেই। যেটা কৌশলগত অবস্থান তো চেঞ্জ হতে পারে। ধরেন জুলাই সনদ পাশ না করলে আর একদিনে থাকতে দেওয়া হবে না, এটা বললো। কিন্তু আপনি বলেন তো, মার্কিন বাণিজ্য চুক্তি হয়েছে, আলোচনা হয়েছে সংসদে? এই যে পুশিন হচ্ছে, আলোচনা হয়েছে সংসদে? আজকে বিবৃতি দিয়েছে একটা। হ্যাঁ, বিবৃতি দায় সারা গোছের। ভারতের সাথে আমেরিকাও বিএনপি যোগাযোগ রাখে, জামাত ইসলামও যোগাযোগ রাখে, অর্থাৎ পথ তো চলা একই, কিন্তু আওয়াজ মারতেছে উপপক্ষ। এই আওয়াজটা তো কুসুম কুসুম আওয়াজ আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, সর্দার ফরিদের মন্তব্য শুনবো, এর সাথে বরং আমরা চেষ্টা করি আরও দুজন অতিথি আছেন, তাদেরকে আমরা এই আলোচনায় যুক্ত করে নেব। একজন বিএনপি থেকে, একজন এনসিপি থেকে আমার সাথে যুক্ত হবেন। আমি বরং সর্দার ফরিদ আপনার বিশ্লেষণটা শুনতে চাইবো। আপনি কি আজিজ ভাইয়ের সাথে একমত হতে পারছেন? যে না, আমি একমত নই। একটা বিষয়, সেটা হলো মির হাসান, সেটা হলো যে এই বক্তব্যগুলো আসলে টোটালি রাজনৈতিক বক্তব্য। এটা পরিষ্কার আমাদের ধারণা থাকা দরকার। কারণ হলো এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় প্রতিপক্ষ রাজনৈতিক দল হলো জামাত ইসলাম। জামাত ইসলামের দুর্বলতার যে পয়েন্টগুলো, সেইগুলোর দিকে আঙুল তুলবে, এটাই স্বাভাবিক। যেমন 71 কথা বললেন, জামার জন্য মানে জামাত ইসলামের জন্য একটা ট্রমাটাইজড ব্যাপার। এটা ক্ষেত্রে জামাত কিভাবে বেরোবে আমরা জানি না, কিন্তু বেরোয়াটা কঠিন, সেই দিকে তারা আঙুল তুলবে, এটাই স্বাভাবিক একটা দিক। আর একটা হলো, সেটি হলো যে
বিএনপির সঙ্গে জামাত ছিল, সরকার গঠন করেছে, মন্ত্রী ছিল, সেটাও একটা দিক। কিন্তু মূল কথাটা হলো যে জামাত ইসলামকে তাকে আক্রমণ করতে হবে, কারণ তার প্রতিপক্ষ। এখানে একটা প্রবলেম রয়েছে মীরা হাসান, এভাবে রাজনৈতিক বিশ্লেষণটা অনেকে করতে চায় না বা করে না। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে অনেক মিল রয়েছে, কারণ ওই তাদের রাজনীতিবিদরা রাজনীতিকে একটা পেশা হিসেবে নিয়ে নেয়, এবং যারা এই দলটি এই দুটো দল করতেন বা করেন তারা সহজে ধনী হওয়ার একটা মৌকা পেয়ে যান বা সুযোগ তৈরি হয়। কিন্তু জামাত ইসলাম এখানে একটু ব্যতিক্রম, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগটা তীব্র না, নাই বললেই চলে। হাদিয়া নেয়। হাদিয়াটা ওইটা আবার রাজনৈতিক বিতর্ক। আচ্ছা, এটা পার্টি যারা মানে আমাদের একটা প্রবলেম হয়েছে কি মীরা হাসান, কোন দল কিভাবে চলে তার গঠনতন্ত্র কি আমরা কিন্তু ক্লিয়ার না। আমরা এখানে রাজনৈতিক বিশ্লেষণ করি, অমুক করি তমুক করি, কিন্তু আপনি জিজ্ঞাসা যদি করেন যে বলুন তো অমুক পার্টির রাজনীতিটা কিভাবে চলে, তার গঠনতন্ত্রটা কি, দেখবেন যে উনি জীবনে বিএনপির অথবা জামাত ইসলামের গঠনতন্ত্রই খুলেননি। এটা আমার ব্যক্তিগত সাংবাদিকতার এই অভিজ্ঞতাটা হয়েছে আমার। এখন প্রশ্ন যেটা হলো যে রাজনৈতিক স্বভাব কিন্তু আলাদা, বিএনপি এবং জামাতের রাজনৈতিক একেবারে আলাদা। বিএনপি এবং আওয়ামী লীগ রাজনীতি মুখোমুখি হয়, অনেক মিল আছে, কিন্তু রাজনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে অনেক মিল রয়েছে, কর্মীদের মধ্যে মিল রয়েছে, নেতাদের মধ্যে মিল রয়েছে, রাজনৈতিক ইলেকশনের প্রসেসে তাদের মিল রয়েছে। জামাত এখানে একটা ব্যতিক্রম। এখন জামাতের যে ব্যতিক্রম, এটা বিএনপির একটা সমস্যা হয়েছে, এবং যেহেতু প্রধান প্রতিপক্ষ জামাতকে আক্রমণ করে, এটা স্বাভাবিক, একদম স্বাভাবিক। কেউ যদি মনে করে যে কেন আক্রমণ করছে, এটা আসলে প্রশ্নটা ঠিক হবে না। একটা দিক, আমাকে এটা আক্রমণ বলবো না আক্রমণের জবাব বলবো না, একটা বিষয় সেটা হলো যে এখন মূল সংকটটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। হা ভোটের পক্ষে 70% মানুষ ভোট দিয়েছে, এটাকে এই সরকার টোটালটাই অ্যাভয়েড করেছে, বাতিল করেছে মূলত। এখন তারা 70% যারা হা ভোট দিয়েছেন তাদের কিন্তু একটা মতামত রয়েছে, এটাকে অস্বীকার করার উপায় নেই। হয়তো এই সরকার ব্রড মেজরিটি রয়েছে, সংখ্যাগরিষ্ঠ মেজরিটি রয়েছে, তারা ইচ্ছা করলে এড়িয়ে যেতে পারে এবং গিয়েছে। এখন প্রশ্ন যেটা হলো যে এই মুহূর্তে একটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই জামাত এবং বিএনপির রাজনৈতিক একজনের প্রতি আরেকজনের যে আঘাত বলুন, আক্রমণ বলুন, যেটাই তীব্র সমালোচনা বলুন, এটা চলছে। ফাঁকে কিন্তু যারা ফ্যাসিস্ট ছিল তারা তাদের ব্যাপারে কেউ কোনো কথা বলছে না, এটা একটা দিক। এবং আপনি দেখবেন সবসময় জামাত বিএনপির তীব্র সমালোচনা করছে এবং বিএনপি জামাতের তীব্র সমালোচনা করছে, মাঝখান থেকে ফ্যাসিস্টরা একদম চুপচাপ, এদের ব্যাপারে কার কোনো বক্তব্য নেই। বরঞ্চ এরা এক ধরনের কি বলবো, বেশ একটা সুযোগ পেয়ে মানে এরা মাঠে ময়দানে নামার চেষ্টা করছে, অনেকে কথা বলার চেষ্টা করছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আপনাদের লক্ষ্য করেছেন। এবং একটা প্রবলেম হচ্ছে মীরা হাসান, আমরা একটু বলে রাখি, সোশ্যাল মিডিয়া একদম জামালা তৈরি করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে 2026-এর একটা কিন্তু ঘটনা ঘটে গেছে, সেটা হলো যে মূলধারার মিডিয়ার চেয়ে সোশ্যাল মিডিয়া এগিয়ে গিয়েছে। মানে সোশ্যাল মিডিয়া নির্ভর করে 54% মানুষ, আর মূলধারা মিডিয়ার উপর নির্ভর করে মাত্র 46 জন মানুষ। চেঞ্জ হয়ে গেছে। এখন প্রশ্নটা যেটা হলো যে আওয়ামী লীগ এখন নিরাপদে রয়েছে, কেউ আওয়ামী লীগ ওই তীব্র ভাষাটা আক্রমণ করছে না। এখন জুলাই সনদ বাস্তবায়ন 70% লোক মানুষ ভোট দিয়েছে, এটাকে জামাত তার রাজনৈতিক হাতিয়ার বা ওয়েপন হিসেবে নিয়ে নিবে, এটাই স্বাভাবিক। বিএনপি এখানে মার খাবে, কিন্তু বিএনপি তাকে আক্রমণ করবে, 71 দিয়ে আক্রমণ করবে। তাহলে আমি বরং এর মানে হলো টোটাল রাজনৈতিক। এখানে কুসুম উনি যে বলছেন, আমি একটু দ্বিমত আমি বরং তাহলে একটু এমএর কাছে এই বিশ্লেষণ শুনতে চাইবো যে আসলে এই তীব্র বাদানুবাদের মধ্য দিয়ে আসলে দেখেন, অন্য কেউ সুযোগ নিল কিনা। জুলাই সনদে 70-এর কাছাকাছি ভোট দিয়েছে, এটা সত্য। আবার সংসদে ভোট 2/3 মেজরিটি বিএনপিকে দিয়েছে, কোনটা টিকবে? আবার জুলাই সনদ যে আদেশ দিয়েছে সেই আদেশটা অবৈধ, রাষ্ট্রপতি সেই আদেশ দিতে পারে না। 1, 2 হচ্ছে জুলাই সনদে ভোট তো সবাই হয়তো দিয়েছে, কিন্তু সংসদ এখানে এসে জটিলতা পাচ্ছে, যে যেটা বলছে বিএনপি জামাত বলছে যে তারা সংস্কার কমিশন চায়, অর্থাৎ পার্লামেন্ট এবং জুলাই সনদের একবারে বাস্তবায়ন করার জন্য। আর বিএনপি বলছে যে জুলাই সনদ যেটা ছাপা হয়, তারা বলছে সেটাতে তারা যে জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা অক্ষরে অক্ষরে পালন করবে। অর্থাৎ জামাত বিএনপি সহ এই 84টার সংস্কার প্রস্তাব ছিল, তার ভিতরে সব দল একমত হয়েছে উইদাউট নোট অফ ডিসেন্ট 30টায়। এই 30টায় নিয়ে কোনো বিরোধ নেই। বিরোধ হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি একটা দিছে, জামাত 2টায় দিছে, বিএনপি প্রায় 9-10টা দিছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই নোট অফ ডিসেন্টে আউলা করছে হচ্ছে ঐক্যমত্য কমিশন, সেখানে লিখে দিয়েছেন নিচে, যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেখানে লিখেছে নোট
এইটা যদি কোনো নোট অফ ডিসেন্ট যে দল দিয়েছে সে যদি তার নির্বাচনী ইশতেহার দিয়ে জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তাদের মতো করে বাস্তবায়ন করতে পারবে। তো তাহলে বিএনপি তো দায় মুক্তি পেয়ে গেছে। আজিজ ভাই আমি একটু আপনাকে একটু সংশোধন দিতে চাই। এখানে ধরুন বিচার বিভাগের স্বাধীনতা, সচিবালয়, এটার পর কিন্তু নোট অফ ডিসেন্ট নেই, কিন্তু সরকার বাতিল করে দিয়েছে। এবং আপনি জানেন 31 দফার প্রথম দফাটা ছিল কি সংবিধান সংস্কার কমিশন গঠন করা, ওইটা কিন্তু এখন মানছে না। প্রবলেমটা তৈরি হয়েছে এইখানে। প্লিজ না, প্রোগ্রামটার তুলনা আমার কাছে কিন্তু জুলাই সনদ আছে, এখানে আমি পড়ে শোনায় দিতে পারবো। আমার বক্তব্য হলো বিএনপি বলতেছে, এবং সালাউদ্দিন সাহেব ওই দিনও পার্লামেন্টে বলল যে আমরা যে 7 অনুচ্ছেদ আছে যেখানে শেখ হাসিনা যে যা সংশোধন করা যাবে না এরকম লিখে দিয়ে গেছে, সেটা বলছে সংসদ সার্বভৌম, সংসদ ইচ্ছে করলে আপনার কমিটি, সংসদ কিন্তু সার্বভৌম না। হ্যাঁ, বলছে যে তারা ভুল ধারণা করতে আসলে। পারবে, সংসদ তো সংস্কার করতে পারবে। সংবিধানে সংশোধন শব্দ বাইরে সংস্কার শব্দই নেই। তো সুতরাং বিএনপি বলছে যে আপনারা কমিটি করি, চলেন সংবিধান সংশোধন করি। সেই ক্ষেত্রে জামাত প্রত্যাখ্যান করছে যে না, আমাদের সংস্কার কমিশন করে জুলাই সনদ বাস্তবায়ন করব। জুলাই সনদ কেমনে বাস্তবায়ন করব? ভোট তো আগে দিচ্ছেন, প্রয়োজনে আবার করেন, যেসব সংস্কার করেন কমিটির যা সংস্কার করেন, সংশোধন করেন, আবার গণভোট দেন। ওইটাই তো সিস্টেম। পার্লামেন্টে কোনো মেজর ইস্যু যদি হয়, তারপরে ওটা ঐক্যমত হোক আর দ্বিমত হোক, তারপরে গণভোটে দেয়। আপনি গণভোটে যান। সম্মত সদর ফরিদের দ্বিমত আছে, কোনটার ব্যাপারে? যেটা আজিজ ভাই বলছিলেন। না, এইখানে বিষয় প্রথম কথা হলো সংসদ সার্বভৌম না, এটা সবসময় মনে রাখবেন। সংসদ সার্বভৌম কেন? এটা নর্মালি নেও। সার্বভৌম হলো মূলত সংবিধান সার্বভৌম, সংসদ না। এটা অনেক ভুল ধারণা। এর চেয়ে সবচেয়ে বড় উপর হলো, সবচেয়ে বড় যেটা এবং সবচেয়ে উপরে যেটা, সেটা হলো জনগণের রায়। এর বাইরে তো কিছু নয়। এবং জনগণের রায়ের সময় কিন্তু সংবিধানও থাকে না, সংসদে থাকে না, কিছুই থাকে না। ফেসিস্ট হাসিনাকে সরিয়ে দিয়েছে, সংবিধানে কোন জায়গায় লেখা আছে? বিচার বিভাগের কোন জায়গায় লেখা আছে এমন সরানো যাবে? আছে কিছু? এটা এই জিনিসটা একটা ভুল ধারণা। যখন কোনো ধরনের গণ অভ্যুত্থান ঘটে, বিপ্লব ঘটে, তখন কিন্তু সংবিধান সামনে আসে না, আসে ওই ঘটনাটাই। সংবিধানের মাধ্যমে কিন্তু বা পার্লামেন্টের মাধ্যমে কিন্তু বিপ্লব ঘটে না। বিপ্লব ঘটনার পরে সংবিধান হয়, নতুন পার্লামেন্ট হয়, যেটা নতুন পার্লামেন্ট এখন হয়েছে। কারণ এই পার্লামেন্ট নির্বাচন তো এখন হওয়ার কথা না, আর অনেক পরে হওয়ার কথা। সমস্যাটা যেটা হলো সেটা হলো জুলাইয়ের জন আকাঙ্ক্ষাকে এই সরকার তীব্রভাবেই অস্বীকার করেছে। এবং যারা বলেছেন সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে, এটা নিয়ে অনেক তীব্র সমালোচনা হয়েছে। উনি বলছে আমরা নির্বাচনের জন্য সবকিছু মেনে নিয়েছি। এই ধরনের একজন রাজনীতিবিদ কথা বলতে পারেন পার্লামেন্টে, এটাতে বিশ্বাস করা কঠিন। এখন প্রশ্ন যেটা হলো, জামাত ইসলাম তার উইপেনগুলো ব্যবহার করবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে, এবং বিএনপি তার উইপেনগুলো ব্যবহার করবে। এবং জামাতের বিরুদ্ধে সবচেয়ে বড় যেটা অস্ত্র, সেটা হলো ৭১-এর ঘটনা, যেটা তারা সামনে আনছে, বিএনপি বারবার সামনে আনছে। কিন্তু বিএনপির এখানে একটা সমস্যা রয়েছে, কারণ জিয়াউর রহমানের মন্ত্রিসভায় 13 জন ছিল স্বাধীনতা বিরোধী। প্রতিপক্ষরা সেটা আনবে। 91 সালে যে সরকার গঠন করেছিল বিএনপি জামাতের সমর্থনে, সেটা আনবে। 2001-এ জামাতের জন্য মন্ত্রী ছিলেন, সেটা সামনে আনবে। এটা রাজনৈতিক বিরোধ চলতে থাকবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু কারণ আমি প্রতিপক্ষের দুর্বলতাটাকেই আক্রমণ করতে চাইবো, এটাই স্বাভাবিক। কিন্তু প্রবলেমটা যেটা হলো, এর মানে কি আপনি জনরায়টাও অস্বীকার করবেন? আপনি 50% ভোট পেয়েছেন, সেটাকে আপনি মানতে পারছেন। পার্লামেন্ট হয়েছে, বিএনপি ক্ষমতা এসছে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে, এটা আপনি মানতে পারছেন। কিন্তু 70% ভোট যে মানুষ দিল হাতে, সেটা আপনি মানছেন না কেন? ওকে, আমরা বরং এই আলোচনায় আমাদের সাথে আরো দুজন অতিথি কিছু করি। আমি একটু বলি। হ্যাঁ বলি, শোনেন। 106 অনুচ্ছেদ অনুযায়ী সরকারের রেফারেন্স নিলেন সুপ্রিম কোর্ট থেকে। এইটাতে রাষ্ট্রপতি, এখন যে রাষ্ট্রপতি আছে তার নিয়োগপত্র, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও নিয়োগপত্র দিলেন, সংবিধান অনুযায়ী ওথ নিলেন, সংবিধান অনুযায়ী 133টা অধ্যাদেশ জারি করলেন, সব মানতে পারলেন। আপনি এখানে জুলাই সনদটা সংবিধানের বাইরে চলে গেলেন কেন? এটা হিসেব করলেন না কেন? আর জুলাই সনদ যদি ভোট দিলেই যদি জনগণের ম্যান্ডেট হয়, সবকিছু সংসদ যদি সার্বভৌম না হয়, একমাত্র সংবিধানের সাথে সাংঘর্ষিক অথবা সংবিধানের সাথে বাইরে গিয়ে কোনো আইন করলে একমাত্র সুপ্রিম কোর্ট এটাকে নাকচ করতে পারে। এছাড়া সংবিধান হচ্ছে, সংবিধানের উপরে কিছু নাই। গণভোট যেটা হয়েছে, এই অধ্যাদেশ তো অবৈধ।
কারণ সংবিধানে আছে তো যে আপনার কোনো রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশের সংবিধানের 71 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানে কোনো আদেশ দিতে পারে না যতক্ষণ সংবিধান জীবিত আছে। এই সংবিধান তো অনুযায়ী সে নিয়োগ দিয়েছে, অধ্যাদেশ জারি করেছে, ওত নিয়েছে সংবিধান সমুন্নত রাখার জন্য। হ্যাঁ, তো সেই সংবিধানের বাইপাস করে তো আমি রাষ্ট্রপতি করতে পারেন। বিনয়ের সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। আসলে আহসান, যেটা হয়েছে সেটা হলো সংবিধানটা এমনভাবে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করা হচ্ছে ইদানিং, মানে 5ই আগস্টের পরে, যেখানে যেখানে আমার সুবিধা সেখানে সংবিধান, যেখানে সুবিধা না সেখানে সংবিধান না। এখনো কিন্তু সংবিধানে জাতির পিতা কার নাম লেখা আছে আমরা জানি, চেঞ্জ করা হয়নি। এখনো ছবিটা বিভিন্ন অফিসের ছবি, কার ছবি টাঙানো থাকবে সেটা আমরা জানি, যে ছবি কি টাঙানো হয়, তাহলে সংবিধান মানা হচ্ছে না কেন? ওইটুকু আরো অনেক বিষয় আমি উল্লেখ করতে পারবো যেগুলো সংবিধানে রয়েছে কিন্তু মানা হচ্ছে না। মানে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, দুঃখজনক, যেটা এটা আমাদের জন্য দুঃখজনক। এটা বিএনপি বা জামাত এই রাজনীতিক বাইরে গিয়ে আমরা বলতে পারি, সেটা হলো সংবিধানের টোটালটা কেউ মানছে না। আমার সুবিধা মতো আমি মানবো, আমার সুবিধা মতো মানবো না, এবং এটা খুব ডিজাস্টার একটা ব্যাপার। এবং একটা ন্যাশন এইভাবে দাঁড়াতে পারে আমার জানা নেই, যে সংবিধান রয়েছে কিন্তু কিছু অংশ মানবো কিছু অংশ মানবো না, যেটা আমার সুবিধা হয়। এটা কি করে সম্ভব? এই প্রশ্নের জবাব তো সরকারকে দিতে হবে, কারণ সরকার দায়িত্বে থাকে। ওকে, আমি তাহলে একটা বিরতি নেই। তবে বিরতির আগে দুজন অতিথিকে আমাদের সাথে আলোচনায় যোগ করে নিই। একজন আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদিন মেজবা, এবং আমাদের সাথে যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। তা দুজনেই আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা একটা বিরতি নেই। বিরতির পর আসলে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে এক ধরনের তীব্র বাগযুদ্ধ, বাদানুবাদ, একে অপরকে ঘায়েল করা হয় ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে, একে অপরকে নানানভাবেই গোসল করার বা ঘায়েল করার চেষ্টা হয়, কিন্তু সেখান থেকে কে কতটা কৌশলী হতে পারে, কৌশলী হতে পেরে গিয়ে কে কোনটাকে উপেক্ষা করছে এবং কে কোনটাকে সময় মতো যে কার্ডটি প্লে করছে সেটা আসলে কতটুকু জনমানুষের কাছে গিয়ে আসলে প্রতিফলিত হচ্ছে, সেটাও একটু বোঝার বিষয় রয়েছে। আমি এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে বরং আপনাদের কাছ থেকেও এই বিষয়ে একটু বিশ্লেষণ শুনতে চাইবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমি একটু শুরুতেই তাহসিন রিয়াজের কাছে যেতে চাই। তাহসিন রিয়াজ, আপনি শুনছিলেন হয়তো আমরা বিরতির আগে যে কথাটা আসছিল, যে রাজনীতির মাঠে আসলে এক ধরনের বাদানুবাদ, তীব্র বাকযুদ্ধের কথা আমরা বুঝতে পারছি, শুনতে পাচ্ছি। কিন্তু প্রশ্নের জায়গাটা হচ্ছে যে ধরেন আপনি যদি কয়েকদিন আগেও প্রধানমন্ত্রীর একটি বক্তব্য শোনেন, তাহলে তিনি বলছিলেন, স্পষ্ট করেই বলেছিলেন যে তিনি কিন্তু প্রচুর সমস্যা এবং প্রচুর লিমিটেশনের মধ্য দিয়ে কাজ করছেন, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা যে অনেক বেশি সেটাও তিনি অনুভব করছেন। একই সঙ্গে তার উপর যেটা প্রবল চাপ এবং এই সরকারের উপর যেটা চাপ তৈরি হয়েছে, প্রত্যাশার চাপ, সেটাও তিনি উপলব্ধি করছেন। কিন্তু তিনি একই সঙ্গে এটাও মনে করে দিচ্ছেন অতীতের কথা, 91, 96, তারপরে হচ্ছে 1986, 71, এই কথাগুলো উল্লেখ করে বলছেন যে ধরেন জামাত, এনসিপির মতো যে রাজনৈতিক দলগুলো বিরোধিতা খাতিরে বিরোধী মাঠে আছে, তারা যদি অশান্তি তৈরি করে তাহলে তিনি যে জনমুখী এবং জনকল্যাণমুখী যে কাজগুলো করতে চান সেগুলো হয়তো বাস্তবায়ন করতে পারবে না। এখন সংসদে থেকে মানুষের ভোট নিয়ে গিয়ে কেন আপনার বিরোধী দলগুলো যারা আছেন এ ধরনের অস্থিরতা তৈরি করতে চাইছেন? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনতে পাচ্ছেন। আমি কি কমপ্লিটলি মানে আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? বলুন, আমি শুনতে পাচ্ছি। তাহসিন রিয়াজ, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। দেখুন, প্রসঙ্গটা খুবই মানে অবভিয়াসলি যখন আলোচনা হচ্ছে খুবই প্রাসঙ্গিক একটি ইস্যুই আপনারা নিয়ে এসেছেন। প্রথমত প্রধানমন্ত্রীর মানে এই যে আজকের যে কমেন্টটা, এই কমেন্টটা জাস্টিফিকেশনটা আসলে আমরা খুঁজে পাই না। কেন খুঁজে পাই না? প্রথমত দেখেন, আমরা যদি প্রিভিয়াসলি আমাদের ঠিক কিছুদিন আগের পলিটিক্যাল কালচার বা আমরা যদি পুরো রাজনীতির চিত্রটাকে যদি একটু দেখি একবার, আপনি দেখবেন যে
মানে বিরোধী দলের ইন্টেনশনই থাকতো সরকারি দলকে ডিস্টার্ব করা এবং অযথা সমালোচনা, অযথা হরতাল অবরোধের মতন কর্মসূচি দিয়ে সরকারকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে রাখা সবসময়, এবং সবসময় একটা ব্লকেজ তৈরি করা, একটা ডিস্টারবেন্স তৈরি করা। এবং এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা তো আসলে রাষ্ট্রের জন্য পজিটিভ কোনো প্রক্রিয়া না। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এখন পর্যন্ত কিন্তু আপনার এখন যে সংসদে বিরোধী দল আছে, দ্যাট মিনস 11 দলের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কোনো জটিলতা তৈরি করার কোনো মানে মেসেজও ইম্প্যাক্ট দেওয়া হয়নি। যতটুকু গঠনমূলক ভাবে মানে সংসদে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করা, সংসদের বাহিরে বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়ামে তাদের কমেন্টগুলো করা, বিভিন্ন ধরনের পলিটিক্যাল মানে যেই স্পেয়ার আছে সেই স্পেয়ারে তাদের বক্তব্যগুলো দেওয়া, সেই কাজগুলো কিন্তু এখন পর্যন্ত করা হচ্ছে। এই কাজগুলো যখন চলমান, ঠিক এই মুহূর্তে এসে আপনাকে কেন আবার মানে বিভিন্ন অতীত ইতিহাস আপনাকে স্মরণ করতে হচ্ছে, এটা আসলে আমাদের কাছে বোধগম্য না। কাজেই আমার কাছে মানে এটা একটা কমপ্লিট পলিটিক্যাল রেটরিক ছাড়া, বর্তমান প্রধানমন্ত্রীর একটা কমপ্লিট পলিটিক্যাল রেটরিক ছাড়া আমি এর বাইরে আসলে কোনো কিছু দেখি না। কারণ আপনি কখন এই ধরনের কমেন্ট করবেন, মানে কখন আপনি এই ধরনের আপনার ধরে নেই যে আপনার যেই হাঁসফাঁস বা তাহসিন, আপনি রেটরিকের কথা বলছেন, কিন্তু এটাও তো সত্য তিনি যে প্রসঙ্গগুলো এনেছেন সেগুলোকে আসলে অস্বীকার করা যায়? যে ধরেন একটা সময় বিএনপির বিরুদ্ধে গিয়েই তো আসলে 86-তে এরশাদের মানে নির্বাচনে আওয়ামী লীগের সাথে এক হয়ে জামাত নির্বাচনে গিয়েছিল, 95-96-তে বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে যুগপৎ আন্দোলন জামাত করেছিল। তো জামাতের উপর তো আর নিশ্চয়ই আস্থা রাখা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. হ্যাঁ, সহজ হবে না এই সরকারের নিপট, ফলে সে যে সামনে আবার জটিলতা করবে তার তো নিশ্চয়তা নেই। আমরা দেখাই এই ধরনের সাফোকেশন বিগত 16 বছর কোথায় ছিল বিএনপির পক্ষ থেকে? ছিল না তো। বস্তুত অর্থে আপনি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যতগুলো কর্মসূচি বিগত 16 বছর হয়েছে, আপনি আমার কাছ থেকে হলফ করে নেন, এখানে দুজন বিজ্ঞ আলোচক আছেন, দে আর দি মানে হাইস্ট লেভেল অফ উইটনেস, তারা সবাই এই 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 সিগনিফিকেন্ট চেঞ্জেস গুলো দেখছেন, উইটনেস করছেন। আমি ওনাদের কাছেও প্রশ্ন রাখি, আপনার কাছেও প্রশ্ন রাখি, বিগত 16 বছর বিএনপির একটা সিঙ্গেল কর্মসূচি দেখাইতে পারবেন যেখানে জামাতের পার্টিসিপেশন অ্যাক্টিভলি ছিল না? ছিল। কিন্তু এই 16 বছরতে এই সাফোকেশনটা ছিল না, এই 16 বছরতে এই ডিসকমফোর্টটা ছিল না, এই 16 বছরতে এই অবিশ্বাসটা ছিল না, এই 16 বছরতে 71-এর প্রসঙ্গটা আপনারা তুলে আনেন নাই, এই 16 বছরটা আপনি 86-84-র কথা তুলে আনেন নাই। প্যারালালি খেয়াল করে দেখেন, এখন বিভিন্ন আঙ্গিকে জামাতও কিন্তু 95-এর প্রসঙ্গটাকে তুলে আনে, 95-এর বিতর্কিত নির্বাচন, 94-এর বিতর্কিত নির্বাচনকে তুলে আনে। তখন আবার জামাত ইসলামী কিন্তু 94-এর নির্বাচনকে তুলে আনে নেই। দেখেন, আমি বিং এনসিপি, আমরা এগুলো কোনো কিছুই তুলে আনতে চাই না। হোয়াট উই ওয়ান্ট টু সে সেটা হচ্ছে যে দেখেন, ইতিহাস, বাংলাদেশের রাজনীতির ইতিহাস খুবই পরিবর্তনশীল। এবং এই আপনি ইনফ্যাক্ট এই আলোচনার মধ্যেই বলছিলেন যে মানে আমরা তো কেউ জানি না যে ঠিক কিছুদিনের মধ্যে আমরা এটা দেখবো কিনা যে বিএনপি জামাত এক হয়ে গেছে, একটা জোটবদ্ধ একটা মানে সরকার তাকে করতে হচ্ছে। নোবডি নোজ। আজকে থেকে 4 বছর পর যে ইলেকশন আসবে, 5 বছর পর সেই ইলেকশন আপনি কি বলতে পারেন যে বিএনপি জামাত জোট হবে না? নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড, নো ওয়ান ক্যান সে। কাজে দেখেন, এই যে এই ধরনের পলিটিক্যাল রেটরিক দিয়ে হোয়াট ইউ ক্যান ডু, সেটা হচ্ছে আপনি হাইপ ডেভেলপ করতে পারবেন, প্রচুর হাইপ ডেভেলপ করতে পারবেন। তো এই সমস্ত হাইপ দিয়ে আমার কাছে মনে হয় না যে আসলে মানে মানে বর্তমান রাজনীতিকে রিড করা সম্ভব। রেদার উই হ্যাভ মেনি ইস্যুস। আপনি তুষে নিয়ে কথা বলছেন, আপনি মানে বাংলাদেশের সীমান্তে রীতিমতন মানে সবচেয়ে বাজে পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে আছি। প্রধানমন্ত্রী সেই জায়গাটাতে দৃষ্টিকোণ দেওয়া দরকার, প্রধানমন্ত্রী সেটার ব্যাপারে কমেন্ট করা দরকার। কিন্তু আপনি এমন একটা জায়গায় কমেন্ট করছেন যেখানে কোনো ধরনের মানে কমেন্ট করার জায়গাই তৈরি হয়নি এখনো। আপনার বাংলাদেশে আপনি দেখেন কিছুদিন আগে যে দৃশ্যটা ভারত আমাদের সাথে দেখালো, আপনি সেটা নিয়ে কোনো কমেন্ট নাই। আপনি এত বড় একটা বাজেট দিচ্ছেন, এই বাজেটে আপনি একটা বড় পরিমাণ সোর্সিং এর ক্ষেত্রে আপনি রাজস্বকে দেখাইছেন, আপনি আয়কর দিয়ে আয় করবেন, আপনি ভ্যাট দিয়ে আয় করবেন, সেটার রূপরেখা নিয়ে তো আপনি কোনো কথা বলছেন না। কাজেই আমার কাছে মনে হয় দিস আর কমপ্লিটলি পলিটিক্যাল রেটরিক। এই রেটরিক দিয়ে আগামী রাজনীতিতে এই রেটরিক দিয়ে আসলে চলবে না, চলছে না। ইনফ্যাক্ট আপনি দেখেন না, এই বিগত 16 বছরের যে পলিটিক্যাল রেটরিক গুলো ছিল তারেক রহমানের বিপরীত, এগুলোকে
আপনার কথা একদম স্পষ্ট, আপনি এটা রাজনীতির মাঠের অলংকার শাস্ত্র হিসেবেই দেখছেন। আসলে আপনি বলতে চাইছেন যে আরো অনেক বিষয় আছে যেগুলো আসলে অ্যাড্রেস করা দরকার। আমি বরং একটু অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদিন মেজবার কাছ থেকে একটু শুনতে চাইবো। আপনি যদি তাহসান রিয়াজের কথা শুনেন, তাহলে তিনি একটা কথা উল্লেখ করছিলেন যে গত 16 বছরে তো এত অবিশ্বাস ছিল না, হঠাৎ করে কি কারণে এই অবিশ্বাস গ্রো করলো। একই সঙ্গে আমি জানি না, এটা তাহসিনের কাছে আমি পরে সে জানতে চাইবো যে আগামী 4 বছর পর যে আবার বিএনপি জামাত কেন তারা এক হয়ে যেতে পারে মনে হচ্ছে, এটাও শুনতে চাইবো নিশ্চয়ই। কিন্তু আপনার কাছে এটা শুনি একটু, সৈয়দ জয়নাল আবেদিন মেজবা। সেটা হচ্ছে উম, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, এটা আমরা জানি। তো তারপরও কেন অবিশ্বাস শুরু হলো? আপনি দেখবেন এই বিগত 16 বছরে আমরা একসাথেই আদালত থেকে শুরু করে মাঠে একসাথেই ছিলাম, এবং বিপদে আপদে সপদে মানে সুখে দুঃখে একসাথেই করছি। কিন্তু যখন এবার নির্বাচনটা আসলো, এবার নির্বাচনে আপনার মানে বিএনপির বিরুদ্ধে কিন্তু জামাত 11 দলীয় একটা ঐক্য করল, এবং সেখানে দুই পক্ষের কথাবার্তায় আমাদেরও অনেক কথার জবাব দিতে হয়েছে। অন্যদিকে জামাতও ক্ষমতায় আসার জন্য যা করার দরকার সেটাই করেছে। এখন 16 বছর আগের বিষয় আর আজকের বিষয় কিন্তু একটা ভিন্ন বিষয়। এখন হচ্ছে জামাত এবার 77টা পেয়েছে, আগামী বছর তাদের কৌশল যেটা সেটা 177টা পাওয়া। সেই সমস্ত ক্ষেত্রে 16 বছর আগের জামাত আর আজকের জামাতের কথা এক বলা যাবে না। আপনি পিছনের দিকে যদি তাকান, গোলাম আজম সাহেব বাংলাদেশে আসার পরে দীর্ঘদিন নাগরিকত্ব ছাড়াই ছিলেন, এবং বিএনপি সরকার যখন ক্ষমতায় তখন উনি নাগরিকত্ব পান। সে যেভাবেই হোক আদালত থেকে পেয়েছেন, কিন্তু বিএনপি কিন্তু তার আদালতের ওই নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে কোনো ক্রমেই বাধা সৃষ্টি করে নাই, অথবা আদালতে অন্য কিছু করেনি। তার মানে কি দাঁড়াল? গোলাম আজম সাহেব বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছিলেন বিএনপির সময়। জামাত ইসলাম এবং ইসলামিক দলগুলো বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা। জামাতকে বিএনপি যতটা বিশ্বাস করেছে বিভিন্ন সময়, জামাত কিন্তু সুযোগ মতো বিএনপি থেকে ফেলে অথবা বিএনপির বিপক্ষে চলে যেতে একটু দেরি করে। আমরা ইতিহাসকে ভুলে যেতে পারি না, ইতিহাসকে স্মরণ রাখতে হবে, এবং সেইভাবে হয়তো আমরা এড়িয়েও যেতে পারি না। যেমন আপনার দেখেন 86 সালে যেখানে আমরা মানে সবাই সিদ্ধান্ত নিল যে এর সাথে সাথে যাবে না, কিন্তু শেখ হাসিনার সাথে ঠিকই জামাত চলে গেল নির্বাচন, এবং এটাই জামাতের বাংলাদেশের প্রথম সরাসরি নির্বাচন। এরপরে 91 সালে আবার আসার পর একটা সরকার হলো, কিন্তু 91 সাল এই সরকারটা শেষের হওয়ার আগেই জামাত ইসলাম ঠিকই বিএনপির বিপক্ষে চলে গেল, এবং নিজেদের ভিতরে আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিষয় তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারতো, কিন্তু সেটা না, যে ঠিকই শেখ হাসিনার সাথে তারা আন্দোলনে নেমে গেল। এরপরে দেখবেন 2007-এর পরে 2009 নির্বাচনে বেগম খালেদা জিয়া, যিনি তৎকালীন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী, উনি এই নির্বাচনে আসতে রাজি হন নাই। তা আমি আমার প্রকাশ্যে একটা জিনিস বলি, সেটা হচ্ছে বিশেষ জজ আদালতে গ্যাটকো মামলা ছিল না, বড়পুকুরিয়া মামলা ছিল, সেখানে জামাতের আমির এবং জেনারেল সেক্রেটারি উপস্থিত ছিলেন। তা আমি ম্যাডামের পক্ষের লয়ার ছিলাম, তা আমি টাইম পিটিশন দিলাম যে আমি সময় চাই। তখন আদালত এবং সরকারি পক্ষের লয়ার মোশাররফ হোসেন কাজল সহ যারা ছিলেন, তারা বললেন লেখো যে নির্বাচনের জন্য আমি সময় চাই। আমি বললাম যে আমার বাংলাদেশের বিশেষ করে বিএনপি নির্বাচনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি, আমি এটা লিখতে পারবো। এবং জামাত ইসলামের আমির এবং মহাসচিব যে জেনারেল সেক্রেটারি জনাব আরিয়া হোসেন মুজাহিদ, যিনি তৎকালীন সময় ছিলেন, তারা দুজনেই তাদের লয়ারকে দিয়ে লেখালেন, এবং ওনাদের কারণেই 2009 নির্বাচনে একসময় বিএনপি তাদের সাথে যেতে বাধ্য। এই জন্য জামাত তাদের স্বার্থের ব্যাপারে কখনোই তার জায়গা থেকে সরে নাই, এবং আজকে যে পরিস্থিতি, যদি জামাত যদি বিএনপি মানে সমন্বয় না হয়, সারা দেশের যে পরিস্থিতি, তাতে থেকে যে
মানে ঘর পরা গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, জামাতের যে অতীত অভিজ্ঞতা তার উপর আসলে আস্থা রাখা খুবই কঠিন। কিন্তু আবার সর্দার ফরিদও বলছিলেন যে এই আলোচনার মধ্য দিয়ে ফ্যাসিস্ট প্রসঙ্গটা একেবারেই হারিয়ে যাচ্ছে, ফলে জামায়াতের যে বাস্তব চরিত্র সে কখন কার সাথে কখন কিভাবে গিয়ে মিশবে, কখন কিভাবে গিয়ে কাকে প্রাসঙ্গিক করে তুলে নিয়ে আসবে, সেটা কি আসলে বোঝা সম্ভব হচ্ছে? দেখেন, ফ্যাসিস্ট আলোচনায় নাই, এটা সত্য এইসব ডিবেটে, কিন্তু এখন যদি ফ্যাসিস্ট হাসিনা বা কেউ আসতে চায়, অভ্যুত্থানের শক্তি সব এক হয়ে যাবে। এই পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। এই হাইপটা উঠেছে কারণ সে কয়েকটা পত্রিকায় কথা বলেছে, এবং আমাদের বাংলাদেশেরও একটা পত্রিকায় সেই নিউজ ছাপা হয়েছে, আমার কাছে সবগুলো ধরা আছে। শেখ হাসিনা বলে তুমি ফাঁসির কাজটা রেডি করো, জেলখানা রেডি করো, আমি আসতেছি, এই কথা তিনি বলেন নাই। এটা বাড়তি পত্রিকায় কাটতে জন্য এগুলো বলা হয়েছে। আর যদি সে আসে না কেন, আসতে পারে, আসলে কিন্তু সব শক্তি এক হয়ে যাবে, এটাও ঠিক। তো এই জন্য আমি বলছি যে ফ্যাসিস্ট আলোচনায় যে একদম নাই, আলোচনায় নাই। এখন ধরেন এখন আলোচনায় আনছেন বিএনপির প্রধান, জামাতের প্রধান, সরকার প্রধান এবং অপোজিশন প্রধান। আলোচনা তো এখন তাই হচ্ছে। আপনি ফ্যাসিস্ট আলোচনা করেন তখন করব, আলোচনা আসতেছে না। আলোচনায় এখন তো বিষয় নাই, কারণ হচ্ছে যত যাই বলেন না কেন, ফ্যাসিস্টের জন্য এখনো উর্বর বাংলাদেশ হয় নাই, তার আসার কোনো সুযোগ নাই। আসলে অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে, আগের মতোই হয়ে যাবে। জি, সর্দার ভাই যদি ছোট্ট করে মন্তব্য করেন, কারণ তাহলে হচ্ছে এই বিষয়টার সাথে আমাদের এই বিষয়টা আসলে একটু বেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যায়, কারণ বাংলাদেশকে তো নানাভাবে আসলে টেনশনের মধ্য দিয়েই যেতে হচ্ছে। সেটা ধরেন সীমান্তর দিকে যদি আমরা তাকাই, সে টেনশনগুলো আমাদের সামনে আসছে, যে সামনে একটা জটিল সময়ের কথা অনেকেই বারবার ইঙ্গিত করছেন। আপনার বিশ্লেষণ ছোট্ট করে শুনে আমি এই প্রতিবেদনটা দেখবো, পাশাপাশি আমাদের দুই অতিথিকে অনুরোধ করবো যে তারা যাতে এই প্রতিবেদনটি দেখার বা শোনার সুযোগ করেন। মীরা হাসান, আসলে বিষয়টা যে যেই বলুক না কেন, বিএনপি কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করতে দেবে না, এটা হলো বাস্তবতা। আমি ভোটের হিসাবটা বললে আরো পরিষ্কার হতো যে এবার ভোটের হিসাবটা আসলে কি ধরনের ছিল। এখন প্রশ্ন হলো বিএনপি কি চায়। বিএনপি যেটা চায়, তাদের কাজকর্ম যারা প্রকাশিত হয়, আমাদের কাছে যতটুকু প্রমাণ আছে, তাদের বক্তব্য রয়েছে, তাতে মনে হচ্ছে যারা আওয়ামী লীগ আত্মীকরণ করতে চায়। এরকম বিএনপি তাদের মধ্যে ঠিক আছে, তোমরা আওয়ামী লীগ বাদ দাও, আমাদের সাথে চলে আসো, এরকম দু একটা ঘটনা কিন্তু কোনো কোনো জায়গায় ঘটেছে। এখন প্রশ্ন হলো আওয়ামী লীগ আত্মীকরণ হবে কিনা, সেই প্রশ্নটা থেকে যায় একটা দিক। আরেকটা দিক হলো যে কিছু সরলীকরণ করার চেষ্টা করছে বিএনপি। রাজনীতি তো সরল না, যে ঠিক আছে আওয়ামী লীগ যদি জামাতকে পাঠায়, মারধর করে, জামাতকে প্রতিহত করে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই, এরকম একটা ধারণা রয়েছে। কিন্তু বাস্তবতা কিন্তু উল্টো। বাস্তবতা উল্টো হলো যে 5ই আগস্টের পর সবচেয়ে আওয়ামী লীগের লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি দ্বারা। দখল বলুন, চাঁদা বলুন বা মামলা বলুন, এই ধরনের অভিযোগগুলি রয়েছে এবং এই অভিযোগের সত্যতাও রয়েছে। এখন আওয়ামী লীগ যদি ফিরে আসে, জামাতের আগে কিন্তু বিএনপিকে তারা অ্যাটাক করবে, এটা বিএনপি জানে না যে তা নয়। একটা সংকট তৈরি হয়েছে কি, বিএনপির মধ্যে মতামত দুটো রয়েছে। সেটা হলো বিএনপির মধ্যে একটা গ্রুপ রয়েছে যারা এন্টি ইন্ডিয়ান, প্রো বাংলাদেশি, প্রো ইসলামপন্থী, এরকম একটা বিএনপির একটা গ্রুপ রয়েছে। আরেকটা গ্রুপ রয়েছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে তারা কথা বলতে অস্বস্তি বোধ করে, এরকম একটা গ্রুপও রয়েছে। এখন কার গ্রুপের প্রাধান্য কেমন আপনি দেখবেন আপ ডাউন করতে থাকবে, সামনের দিনগুলিতে আপ ডাউন করতে থাকবে। আমরা লক্ষ্য করছিলাম যে বাম গ্রুপটা বিএনপিতে খুব স্ট্রং, কিন্তু দেখবেন আস্তে আস্তে দুর্বল হবে একটা সময় এসে। কারণ বিএনপির রাজনীতি ওটা না, বিএনপির রাজনীতি হলো মধ্যপন্থী দল কিন্তু ডান দিকে ঝুঁকা, এটা হলো বিএনপির রাজনীতি। সেটা জিয়াউর রহমান করেছেন, সেটা খালেদা জিয়া দীর্ঘ সময় করে গেছেন, 35 বছর রাজনীতি তার। এটা ওখান থেকে বিএনপি বেরিয়ে যেতে পারবে মনে হয় না। এখন প্রশ্নটা যেটা হলো যে এই সুযোগটা বিএনপি যদি আওয়ামী লীগকে দেয়, তাহলে লাভটা কি হবে? আসলে আলটিমেটলি সেটা লাভ হবে না, কারণ বিএনপির মধ্যে অসংখ্য নয় কোটি কোটি মানুষ রয়েছে যারা এন্টি আওয়ামী লীগ, আওয়ামী লীগকে পছন্দ করেন, তারা নিপীড়নের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এবং এটা আমাদের তো এটা রাজনৈতিক বিশেষজ্ঞর দরকার নেই যে এরকম একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ টিকে ছিল কার সহযোগিতায়, দিল্লির সহযোগিতায়। এর জন্য কিন্তু ইন্ডিয়া বিরোধী হওয়ার দরকার নেই। আপনি বলছিলেন যে বিএনপি যদি আওয়ামী লীগকে সুযোগ দেয়, কিন্তু আমরা যদি অতীতের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে দেখি, তাহলে দেখি না খুব কম সময়ে যে বিএনপি আওয়ামী লীগের ঐক্যের কোনো একটা জায়গা তৈরি হয়েছে, কিন্তু জামায়াতের সাথে সবারই ঐক্য হয়েছে। যখন প্রয়োজন পড়েছে জামাত বিএনপির সাথে ঐক্য করেছে, যখন প্রয়োজন পড়েছে জামাত আওয়ামী লীগের সাথে ঐক্য করেছে। এবং আপনাকে বলি, জামাতের 86-96 সালের ঐক্যতে কি হয়েছে? 96 ঐক্যতে এই দেশে প্রথম আওয়ামী লীগ ক্ষমতা আসার সুযোগ পায়।
এটা তো বাস্তবতা। এবং এটা আমরা যারা এই মিডিয়া জগতে আছে আমরা সবসময় এইটা জামাতের এই ভূমিকাকে একটা দুটো শব্দ দ্বারা ব্যবহার করে, জামাত একটা আত্মঘাতী কাজ করেছে, এটা হলো মূল কথা। ওই আত্মঘাতী কাজটা যদি না করতো তাহলে হয়তো এদেশের আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসতো না। এটা কিন্তু সত্য মানতে হবে। জামাত এই জায়গা থেকে বেরিয়ে গিয়ে কিছু বলতে পারবে সেটা নয়। এবং এখানে কিন্তু আরেকটা মজার ঘটনা রয়েছে, তারা গিয়েছিল কি কারণে? কেয়ারটেকার সরকারের জন্য। এবং আপনি লক্ষ্য করবেন যে কেয়ারটেকার সরকার কিন্তু আওয়ামী লীগ বাতিল করেছে। আবার যে কেয়ারটেকার সরকারের জন্য জামাত আওয়ামী লীগের সঙ্গে গেল, সেই আওয়ামী লীগ কিন্তু কেয়ারটেকার সরকার বাতিল করেছে। আবার যে কেয়ারটেকার সরকারের বিরোধিতা করলো বিএনপি, সেই কেয়ারটেকার সরকার বাস্তবায়নের জন্য বিএনপি আবার আন্দোলনও করেছে। রাজনীতিতে অনেক ধরনের পরিবর্তন হয়। তবে আজিজ ভাইয়ের সঙ্গে আমি একটা কথা একমত, কোনো কারণে যদি ফেসিস্ট এখানে আসে, আপনি যত বিরোধী থাকুক না কেন, ফাইনালি কিন্তু এই জুলাই বিপ্লবে যারা মাঠে ছিল তারা কিন্তু সব এক হয়ে যাবে। সেখানে বিএনপি জামাত এনসিপি আর কোনো পার্থক্য থাকবে না, সব এক হয়ে যাবে আমার বিশ্বাস। জি, আমি একটা তাহলে একটা বিরতি নিই। বিরতির পর ফিরে এসে আমি আসলে পুশিনের বিষয়টিকে সামনে আনতে চাই। আজ হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা প্রতিবেদন দিয়েছে, সেখানে তারা স্পষ্ট করে অনেক কিছুই বলেছে। ফিরে এসে সেই প্রতিবেদন দেখে আলোচনা করার চেষ্টা করবো। ছোট একটা বিরতি, ফিরছি একটু পর। আমার আমন্ত্রণ নির্বাচিত খবরে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের ডেপুটি ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি আজকে ভারতীয় কর্তৃপক্ষর পরিবারগুলোকে, মানে যে পরিবারগুলো সেখানে রয়েছে, মানবাধিকার উপেক্ষা করে নিষ্ঠুরভাবে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে এমন একটি প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনটি বরং আমরা একটু ছোট্ট করে দেখে নিই। মুসলিম সহ পশ্চিমবঙ্গের জাতিগত বাঙালি বাসিন্দাদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত। মৌলিক আইনি প্রক্রিয়া না মেনেই তাদের বহিষ্কার করা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। প্রতিবেদনে বিএসএফ এর পুশিং চেষ্টা, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট নীতিতে শত শত মানুষকে আটক এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার বারবার বাংলা ভাষাভাষী মুসলিমদের অবৈধ অভিবাসী হিসেবে আখ্যা দেওয়ার উদ্বেগ জানানো হয়। এছাড়াও দেশটির বিতর্কিত ভোটার তালিকা সংশোধনে লাখ লাখ মানুষের রাষ্ট্রহীন হয়ে পড়া এবং তাদের বহিষ্কারের শিকার হওয়ার কথাও উঠে এসেছে প্রতিবেদনে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ভারতীয় কর্তৃপক্ষ মৌলিক মানবাধিকার উপেক্ষা করে নির্মমভাবে মানুষকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বা সীমান্তে আটকে রাখছে। ভারত সরকারকে বেআইনিভাবে বহিষ্কার বন্ধ করা, নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশের সাথে কাজ করা এবং মুসলিমদের বিরুদ্ধে উদ্বেগজনক বৈরিতা বন্ধ করে যথাযথ আইনি সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান তিনি। বলা হয়, স্বেচ্ছায় প্রত্যাবর্তন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও জোরপূর্বক প্রত্যাবর্তন বা বহিষ্কার করা উচিত নয়। পুশিনের শিকার মানুষদের বরাত দিয়ে তাদের কাছ থেকে নথিপত্র কেড়ে নেওয়ার কথাও তুলে ধরে হিউম্যান রাইটস ওয়াচ। আন্তর্জাতিক আইনের অধীনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারত সবার অধিকার রক্ষা করতে বাধ্য বলে জানাচ্ছে মানবাধিকার সংস্থাটি। এছাড়াও আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে আটক বা বহিষ্কার মানবাধিকারের লঙ্ঘন বলে সতর্ক করা হয় প্রতিবেদনে। পুশিনের শিকার ও জিরো লাইনে থাকা শিশুদের বিষয়েও সতর্ক করা হয়েছে ভারতকে। ভারত দুই দেশের নাগরিকত্ব যাচাই ও প্রত্যাবর্তনের ব্যবস্থা উপেক্ষা করায় বারবার মানুষ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝখানে আটকা পড়ছে এবং তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে জানায় সংস্থাটি। ভারতকে এই নির্মম বহিষ্কার কার্যক্রম বন্ধ করা এবং উভয় দেশের সরকারকে সীমান্ত ব্যবস্থাপনার বিনিময়ে মানুষের মৌলিক মর্যাদা রক্ষার আহ্বান জানায় হিউম্যান রাইটস ওয়াচ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমার প্রতিবেদনটি দেখছিলাম, আমি মনে খুব বেশি সময় দিতে পারবো না। আপনার যদি ছোট্ট করে এক মিনিট করে, আমি বরং এদের কাছ থেকে শুনে নেই, তাহসিনের কাছ থেকে ছোট্ট করে শুনবো, একই সঙ্গে জয়নাল আবেদিন কাছ থেকেও ছোট্ট করে শুনবো। একটু করে বলবেন যে তাহসান, যে পুশিনের বিষয়টিকে আসলে সরকার যথাযথ অ্যাড্রেস করতে পারছে কিনা, যদি না পারে কেন পারছে না বলে আপনার মনে হয়, ছোট্ট করে বলবেন, 1 মিনিট। দেখেন, এটা সরকারের একটা ডিপ্লোম্যাটিক ফেলিওর। এটাকে ফেলিওর হিসেবে প্রথমত আমাদেরকে দেখতে হবে, চিহ্নিত করতে হবে। আমাদের প্রবলেমটা কি জানেন? আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা সমস্যাকে সমস্যা হিসেবে চিহ্নিত করতে চাই না, ওটাকে ঢাকতে চাই, ওটাকে ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে দেখাইতে চাই, সাকসেস হিসেবে দেখাইতে চাই, অথবা এটাকে এড়িয়ে যেতে চাই। এই প্রবণতাটা দেশের জন্য ক্ষতিকর। দেখেন, এই ধরনের একটা সিভিয়ার ইনসিডেন্ট যেটা পৃথিবীর ইতিহাসে যে প্রত্যাবর্তন আছে, অভিবাসন মানে হয়, সেখানে রিফিউজি এক্সচেঞ্জ হয়, একটা দেশ থেকে আরেকটা দেশে রিফিউজি আসে, দিজ আর ডিফারেন্ট ইনসিডেন্ট।
বাট এই যে পুশিন, এটা খুব পার্টিকুলারলি ডিফারেন্ট এবং খুবই সেপারেট একটা ইনসিডেন্ট যেটা বাংলাদেশের সাথে ঘটতেছে। কিন্তু আমি আপনাকে একটু প্রশ্ন করি, আপনি বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত এটার ব্যাপারে কি কোনো বোল্ড স্টেটমেন্ট, কোন ধরনের ডিপ্লোম্যাটিক মুভ আপনি খেয়াল করছেন? খেয়াল করেন নাই। রেদার কি হয়েছে, এটাকে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখছি। দিস ইজ ভেরি আনফরচুনেট। আপনি ফেস করেন এগুলোকে, এবং দেখেন এই সমস্যাটা শুধু সরকারের সমস্যাটা তো না, এটা একটা রাষ্ট্রীয় সমস্যা। এই সমস্যা ফেস করতে হলে আপনি শুধুমাত্র সরকার হয়ে ফেস করতে হবে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আপনি চাইলে একটা সর্বদলীয় একটা ফোরাম করে আপনি সবার সাথে বসে এটা নিয়ে আলোচনা করতে পারেন। আর আরেকটা ব্যাপার আমি বলি, দেখেন কিছু ইন্ডিকেশন যেগুলো আমাদেরকে বুঝতে হবে। আপনি দেখবেন বিপ্লবের ইমিডিয়েট পর থেকে ইন্টারিমে কিন্তু ভারত সরকার খুবই স্বাভাবিকভাবেই তারা কিন্তু সহযোগিতা করে নাই, এবং তারা একটা মেসেজ বারবার দেওয়ার চেষ্টা করতেছিল, সেটা হচ্ছে যে তোমাদের দেশে যদি ইলেক্টেড কোনো গভর্নমেন্ট আসে, গণতান্ত্রিক কোনো সরকার আসে, তাহলে তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু খেয়াল তাসিন, আপনি একটু সৈয়দ মিজবাকে সময় দিবেন। সৈয়দ মিজবা, অ্যাডভোকেট মেজবা, অ্যাডভোকেট মেজবা, আপনি কি শুনছিলেন? ছোট্ট করে যদি আমাকে বলেন যে আপনিও কি মনে করেন যে আপনার দলের কোনো বোল্ড স্টেপ দেখেন? আমি কি সরকারের পক্ষ থেকে কোনো বোল্ড স্টেপ আছে কিনা সেটা জিজ্ঞেস করেছেন? দেখেন না, আপনি সর্বদলীয় কথাবার্তা বলেছেন। আমি বরং অ্যাডভোকেট মেজবার কাছে জানতে চেয়েছিলাম তিনি কি আমাকে শুনতে পাচ্ছেন। যদি না পান তাহলে আমি বরং জি জি জি, কোনটা বোল্ড স্টেপ নেই, কেন নেই? সরকারের আমাকে শোনা যাচ্ছে প্লিজ? আমার মনে হয় প্রশ্ন শুনতে পাননি। আমি বরং একটু ফরিদ, আপনি যদি ছোট করে বলেন যে আপনিও কি বোল্ড স্টেপ দেখেন? না, দেখি। কেন দেখেন? কারণটা হলো আপনি লক্ষ্য করেছেন যে পার্লামেন্টে নিয়ে কথা বলতে পারতেন, কিন্তু আজকে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন প্রশ্নোত্তরের জবাবে। তার দলের একজন এমপি সংরক্ষিত আসনে নীলুফার চৌধুরী মনির, উনি একটা প্রশ্নের জবাব উনি একটা কথা বলেছেন। সেটা বলেছেন যে সীমান্তে হত্যা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন, পশ্চিমবঙ্গের ভোটের পর 36 পুশিন ব্যর্থ করে দিয়েছে এই সরকার। যেটা রিয়াজ কথা বলছিলেন, এটা আসলে রাষ্ট্রীয় ইস্যু, এটা সরকারের ইস্যু না, টোটাল দেশের সঙ্গে এটা জড়িত। সর্বদলীয় একটা কমিটি করতে পারতো, এবং সর্বদলীয় যদি একটা কমিটি করতো আপনি চিন্তাই করতে পারবেন। এতগুলো পুশিন ঠেকিয়ে দেওয়া বোল্ড স্টেপ নয়? না না, আমি বলছি যে পুশিন যারা করে ঠেকিয়েছে, কারা ঠেকিয়েছে? বিজেপি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কারণ মানুষ এখানে মূল ভূমিকা পালন করেছে, সাধারণ মানুষ মূল ভূমিকা পালন করেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কোনো বক্তব্য শুনিনি। প্রধানমন্ত্রী বলতে পারতেন। এবং এই ধরনের ইস্যুতে কিন্তু মিরা হাসান একটা জিনিস হয়, সেটা কি জানেন? যে পার্লামেন্টের গভর্নমেন্ট থাকলে একটা সর্বদলীয় কমিটি হয়। সর্বদলীয় কমিটি যখন হয় এই ধরনের ঘটনায়, রাষ্ট্রীয় নিরাপত্তার একটা বিষয়, স্থিতিশীলতা অস্থিতিশীলতার একটা বিষয়, তখন হয় কি প্রতিপক্ষের দেশগুলো চাপে পড়ে যায় যে টোটাল দেশটা এই বিষয়ে একমত হয়েছে। এটা একটা বড় দিক। এবং আমি মনে করি যেটা পশ্চিমবঙ্গ এবং একটা সাম্প্রদায়িক শক্তি ইন্ডিয়া শাসন করছে, উগ্র সাম্প্রদায়িক একটা শক্তি, এই কথাটা আমাদের দেশের শাসকরা স্পষ্ট করে বলতে চাচ্ছে না, এড়িয়ে যাচ্ছে। এটা একটা লক্ষণ। আপনি ছোট্ট করে বলতে থাকুন, আমি একটু অনলাইনে আপডেট দেখবো। দেখেন, ফরিদ সাহেব যে কথা বলেছে, আমি মনে করি পার্লামেন্টে একটা আলোচনা হওয়া উচিত ছিল, এবং সর্বদলীয় একটা কমিটি হওয়া উচিত ছিল। এটা ইন্ডিয়ার উপরে চাপ হতো। কিন্তু আপনি দেখেন, ইন্ডিয়া তো আইন মানে না। বাংলাদেশ এবং ভারতের প্রোটোকল স্বাক্ষর করা আছে। মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার সনদে অনুস্বাক্ষরকারী দুটো দেশ, কিভাবে প্রত্যাবর্তন হবে, কিভাবে এক দেশের এটা আছে, বলা আছে, আইনি প্রক্রিয়ায় হবে। ভারত তো সেটা মানছে না। এখন তারপরে আপনি দেখেন যে ভারতের আপনার শীর্ষস্থানীয় প্রতিরক্ষা বিশ্লেষক, সেন্টার ফর পলিসির সিনিয়র ফেলো ভারত কার্নাট, তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের মতো আপনার ওই যে লুইজিনিয়া যে কিনে নিছিল, বাংলাদেশের রংপুরকে কিনে নিতে হবে, কারণ ওকে, শুভেন্দু থেকে শুরু করে নানান জনের কথা শুনতে গেলে আসলে এই ধরনের অদ্ভুত কথা আমাদের সামনে আসেই। আমি মনে হয় খুব বেশি সময় আর দিতে পারছি না কাউকে। আমি ছোট্ট করে
একটা অনলাইনের আপডেট দেখব, আপডেট দেখেই অনুষ্ঠান শেষ করতে চাইছি। ওয়াশিংটন তেহরানের সমঝোতা স্মারকের 14 দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র। এই যে সমঝোতা যে বিষয়টি আসছে, নিশ্চয়ই তেলের দাম অন্যান্য বিষয়ে একটা ভালো ইতিবাচক বিষয় দেখা যাবে। এছাড়া আরও অনেকগুলো প্রতিবেদন আছে। না, ইসরায়েলের এই বিষয় নিয়ে এটা হচ্ছে ওয়াশিংটন আর তেহরানের মাঝখানে না, ইসরায়েল আগে থেকে অনেক ঝামেলা করছে বা এটা নিয়ে তাদের এক ধরনের, তার লেবানন বিষয়ে মানে কোথাও থেকে তারা শূন্য সরাবে না, এই বিষয় নিয়ে অনেক ধরনের গণমাধ্যমে প্রতিবেদন দেখছি। আমাকে একটা শেষ করতে হবে, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে একেবারে 12:55। অসংখ্য ধন্যবাদ এম এ আজিজ এবং সর্দার ফরিদ আহমেদ, আপনারা আমাদের মূল্যবান সময় দিয়েছিলেন। অনুষ্ঠান শেষ করছি। এই ছিল আজকের নির্বাচিত খবরে। কালকে আবারও দেখা হবে। শুভরাত্রি।